আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গল্প অন্যরকম তুমি। অন্যরকম তুমি পর্ব ৪৯ থেকে ৫১ পর্যন্ত। তো গাইস, দেরি না করে চলুন চলে যাই মূল গল্পে। শিফাত বাড়িতে এসেছিল এক বুক আশা নিয়ে। ভেবেছিল সব কিছু মিটমাট হয়ে গেছে, বাবা মা আলাদা করবে না ওদের, এটাই বিশ্বাস ছিল। মধ্যবিত্ত পরিবারের মানসম্মানটাই আগে। কিন্তু বোকা শিফাত একবারও ভাবল না মধ্যবিত্তদের আত্মসম্মানও বেশি। হাতে একগুচ্ছ কাঠগোলাপ। কখনো সিমিকে ফুল দেওয়া হয়নি, সিমিকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি। ওই তো কলেজের মাঠ, শিশু পার্ক আর বেডরুম, এই তো। কখনো মেয়েটার অভিমান শোনা হয়নি, কখনো ভালোবেসে খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে দেওয়া হয়নি। মেয়েটা একা একা রান্না করছে, কখনো ঘুম ছেড়ে উঠে মেয়েটাকে সাহায্য করেনি। মেয়েটা ঘামে ভেজা মুখটা দেখা হয়নি। জীবনটা সুন্দর, কিন্তু সেটা উপভোগ করতে জানতে হয়। জীবনকে তুমি যেভাবে সাজাবে, জীবনটা ঠিক সেভাবেই রঙিন হবে। সাদিয়ার ছোঁয়াকে দেখে খুব ভালো লাগে শিফাতের। কত বুঝে দুজন দুজনকে, কত সুন্দর জীবন ওদের। শিফাত চাইলেই তো ওর জীবনটা ওদের থেকেও অনেক বেশি সুন্দর হতো। সিমির উঁচু পেটটা উপভোগ করতে পারত শিফাত। সিমি যখন উঁচু পেটটা ধরে একটু একটু করে হাঁটত, তখন তো শিফাত নিজের হাতটা এগিয়ে দিতে পারত, হাত ধরে খানিকটা পথ এগিয়ে দিতে পারত। কিন্তু তা না করে মাঝপথে মেয়েটার হাত ছেড়ে দিয়েছে, শূন্যে ভাসিয়ে দিয়েছিল মেয়েটা। এখন সময় এসেছে সব ভুল শুধরে নেওয়ার। এক ফোঁটা পানি পড়তে দেবে না সিমির চোখ থেকে। বাকিটা জীবন বুকের সাথে আগলে রাখবে। শিফাত হাসি মাখা মুখ নিয়ে দরজার কলিং বেল বাজায়। হাঁসফাঁস করছে শিফাত। দরজা খুলতে লেট কেন হচ্ছে বুঝতে পারছে না। অথচ অন্যদিন ৩-৪ বার কলিং বেল বাজার পরেও দরজা না খুললে শিফাতের মনে হতো হয়তো সবাই ব্যস্ত। দ্বিতীয়বার কলিং বেল যেতেই থমথমে মুখে দরজা খুলে দেয় তনুর চোখ মুখ ফুলে গেছে, এখনো চোখের পাপড়িগুলো ভিজে জাবুথাবু হয়ে আছে। বুকের ভিতর ধক করে ওঠে শিফাতের। খুব খারাপ কিছু হয়েছে, সেটা ভালোই বুঝতে পারছে। তনু শিফাতের হাতের দিকে তাকায়। হাতে কাঠগোলাপ দেখে বুকটা হু হু করে ওঠে তনুর। ভাই যে সিমির জন্য এনেছে এটা জানা তনুর। সব শেষ হয়ে গেছে দাদাভাই। হু হু কেঁদে শিফাতের বুকের উপর মাথা রাখে তনু। শিফাতের হাত থেকে ফুলগুলো পড়ে যায়, দুহাতে তনুকে আগলে নেয়। পরীকে আর কখনো দেবে না ওরা। তুই বাঁচবি কিভাবে দাদাভাই? কাঁদতে কাঁদতে বলে তনু। শিফাতের চোখও পানি টলমল করছে। পরের জামাটাও খুলে রেখে গেছে, ছোট ভাবিকেও নিয়ে যাবে বলেছে। শিফাতের বুক ধক করে। শিফাত বুক থেকে তনুর মাথাটা তুলে ২ হাতে চোখের পানি মুছে নেয়। তনু ফুপিয়ে যাচ্ছে। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। শিফাত বাঁ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিজের রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে ধাপ করে দরজার আটলে দরজায় ঠেস দিয়ে বসে পড়ে। তারপর হু হু করে কেঁদে ওঠে। এটা কি হয়ে গেল? সাদি ছোঁয়াকে নিয়ে পার্কে এসেছে। কেন নিয়ে এসেছে ছোঁয়া জানে না, জানতেও চায় না। এই মুহূর্তে ভীষণ রেগে আছে ছোঁয়া। সাদি কী করে ড্রেসের দাম জানলো, আবার বলে কিনা আমি মেঘাকে নিয়ে ঘুরতে যাইনি। ব্যাপারটা এমন হলো, ঠাকুর ঘরে কে রে আমি কলা। ছোঁয়ার তো মাথাতেই ছিল এই কথা।
ছোঁয়া সিদ্ধান্ত নিয়েছে আর কখনোই সাদের সাথে কথা বলবে না, করুক অন্য মেয়েদের সাথে নিকনিক, তাতে ছোঁয়ার কি। ছোঁয়া পিছনে ঘোরার ছেলের অভাব নেই। করই গাছের নিয়ে ইট সিমেন্টের ব্রেঞ্চে বসে আছে ছোঁয়া, তার পাশেই সাদি বসেছে। ছোঁয়ার হাতে সেই ড্রেসের প্যাকেট। সাদি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে বিল দিয়েছে। এ নিয়ে ছোঁয়া একটা কথাও বলেনি, আর বলবেও না। ওয়েদারটা দারুণ বলো। সাদি ছোঁয়ার সাথে একটু ঘেঁষে বসে বলে। ছোঁয়া কিছুই বলে না, এক মনে ঘাস ছিঁড়তে থাকে। একটা ঘটনা শুনবে, বেলি ফুলের মালা আর ওই ওড়নার ঘটনা। সাদের কথায় চট করে ছোঁয়া তাকায় সাদের দিকে। সাদি মুচকি হেসে ছোঁয়ার হাত জড়িয়ে ধরে। আজকে আমার জীবনের স্পেশাল দিন, অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য। ছোঁয়া মন দিয়ে শুনছে, কিন্তু কিছু বলে না। তোমার বোনদের সাথে একটা মেয়ে পড়তো, নাম মিথি। দারুণ চঞ্চল আর হাসি খুশি ছিল মেয়েটা। আমাকে খুব ভালোবাসতো, খুব খুব ভীষণ পাগলামি ছিল মেয়েটার মধ্যে। যেন প্রতিদিন সবার আগে ক্লাসে এসে টেবিলের ওপর বেলি ফুলের মালা রেখে যেত। প্রথম আমি ফেলে দিতাম, আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো বেলি ফুলকে। আমি আগে থেকেই জানতাম মালাটা মিথি রাখে, মিথিও জানে যে আমি জানি। আস্তে আস্তে ব্যাপারটা পুরো কলেজে ছড়িয়ে গেল। কানাঘুষা শুরু হলো, কিন্তু ফুলের মালা রাখতে ভুলতো না মেয়েটা। তবে কখনো আমার সামনে এসে কথা বলেনি, আমিও বলার প্রয়োজন মনে করিনি। তারপর একদিন মেয়েটা খুব অস্বাভাবিক একটা কাজ করে বসলো। ভরা কলেজের মাঠে প্রপোজ করে দিল আমায়। আর আমি সেদিনই জানতে পেরেছিলাম আমার ভাইয়ের কাহিনী। ভীষণ রেগেছিলাম। সেই রাগ আর মিথির প্রপোজ করা, দুটো রাগ মিশিয়ে পরপর দুটো চর বসিয়ে দিই মিথির গালে। মেয়েটা গালে হাত দিয়ে লাল লাল চোখ জোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে শুধু বলছিল, আর কখনো আসবো না আপনার সামনে। থামে সাদি। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদের দিকে। সাদের চোখে পানি, কাঁদছে সাদি ওই মেয়েটার জন্য। ছোঁয়ার হাতটা আরও একটু শক্ত করে মুঠো করে ধরে সাদি। ভালো লাগা ভালোবাসাটা ভিতর থেকে আসে, চাইলেই জোর করে আমি ভালো লাগাতে পারি না। মিথিকে আমার ভালো লাগতো, এটা আমি স্বীকার করব না, কিন্তু ভালোবাসতে পারিনি। এখন কোথায় মিথি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদি চোখ বন্ধ করে নেই। অস্পষ্ট স্বরে বলে সাদি। চমকে ওঠে ছোঁয়া। নেই মানে? বিচলিত হয়ে বলে ছোঁয়া। সাদির হাতের উল্টো পিঠের চোখ মুছে নেয়। অন্য এক সময় বলবো, আজকে আমার আর তোমার দিন। চাইছি না মুড অফ করতে। সাদি মুচকি হেসে বলে। ছোঁয়া আর কিছুই বলে না, চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে ইভার কল। কত দূর? সাদি রিসিভ করেই জিজ্ঞেস করে, ভাইরে ভাই, এত সাজানো যায়? বাই দা ওয়ে, বাসর ঘরও সাজাবো নাকি? রোমান্স করবি নাকি? অবশ্য তা আগেই করে নিয়েছিস। শাট আপ ইভা, আমাদের এখনও বাসর হয়নি। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। বলিস কি, তুই আমিষ হসনি? ইভা অবাক হয়ে বলে, রাখ তুই, আসছি আমরা। পরি বাবার কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দিছে। কিছুতেই থাকবে না এখানে। সিমে উপর হয়ে শুয়ে আছে। পরের কান্না দেখেও কিন্তু বলছে না, যেন ও পরীর কান্না শুনতেই পাচ্ছে না। কাঁদতে কাঁদতে হেসকে ওঠে গেছে পরীর। এখন আর কান্না আসতেছে না, শুধু ফপিয়ে যাচ্ছে। একটু কাঁদলেই পরীর জ্বর চলে আসে। আর আজ সেখানে অনেকক্ষণ যাবৎ কান্না করেই যাচ্ছে। অবশেষে সিমির ফোনটা বেজে ওঠে। ফোনটা চার্জে বসানো ছিল। রিংটন পরীর কানে আসতেই পরীর মুখে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে। বাবা, আমাকে নিয়ে যাও, ফপিয়ে বলে ওঠে পরী। সিফাতের বুকের ভিতরটা ধক করে ওঠে। মেয়ের কণ্ঠ শুনেই বুঝে গেছে মেয়েটা অনেকক্ষণ যাবৎ কান্না করছে। কান্না কেন করছো মামুনি? শান্ত গলায় বলে সিফাত।
তো কাঁদবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, চেঁচিয়ে বলে ওঠে পরে। সিমি হকচকিয়ে উঠে বসে। পরের কানে ফোন দেখে বুঝতে বাকি নেই পরে সিফাতের সাথে কথা বলছে। বুক ভরে শ্বাস নেয় সিমি। মা, আস্তে কথা বলো, সিফাত বলে। মাকে কল করেছো? মা, কে কল করছে? সিমি জিজ্ঞেস করে। পরি কান্না ভেজা চোখে তাকায় সিমির দিকে। সিমি পরের চোখের পানি মুছে দেয় আলতো করে। তারপর ঘাড় অবধি পরা চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করে। বাবা কল দিছে, পরি বলে। সিমি পরের হাত থেকে ফোনটা নেয়, তারপর পরীকে বুকে জড়িয়ে নেয়। হ্যালো? চোখ দুটো বন্ধ করে বলে সিমি। পরি কাঁদছে কেন? শক্ত গলায় বলে সিফাত। কাঁদবে না, বশ করে নিয়েছেন তো। সিমি তাচ্ছিল্য হেসে বলে। সিফাত মুচকি হাসে। তোমাকে কেন বশ করতে পারছি না বলো তো? আর কখনো কল করবেন না আপনি। সিমি চোয়াল শক্ত করে বলে। এতদিন তো কল করিনি, এখন কেন করি? কারণ আমার মেয়ে তোমার কাছে। আবারও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি কল করব না। সিফাতের কথা শুনে মনটা ভেঙে চুরে যায় সিমির। সত্যি সিফাতের মনে একটু ভালোবাসা নেই সিমির জন্য। থাকলে এমনটা বলতো না। অথচ সিমি এতক্ষণ কত কিছুই না ভেবেছে। নিজের ভাবনা নিজের রাগ হয় সিমির। রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? এখনও তো রেগে যাওয়ার মতো কিছুই বলিনি। আমার মেয়েকে ফেরত চাই আমার। চোয়াল শক্ত করে বলে সিফাত। মেয়ে আপনার একার না। সিমি দাঁতে দাঁত চেপে বলে। সিফাত খিলখিল করে হেসে ওঠে। চমকে যায় সিমি। পাগলের মতো হাসছে কেন লোকটা? তো মেয়ে নিয়ে চলে এসো, হাসি থামিয়ে বলে সিফাত। ইডিয়েট। দাঁত কটমট করে বলে সিমি। ডিভোর্স কিন্তু এখনও আমাদের হয়নি। সিফাত খুব শীতল গলায় বলে। চমকে ওঠে সিমি। কিছু বলতে যাবে, সাথে সাথে সিফাত কল কেটে দেয়। বাড়ির ভিতরে পা রাখতেই চমকে ওঠে ছোঁয়া। পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার, আর সাদিটাও পেছন থেকে উধাও। কোথায় গেল? একটু একটু ভয় করছে ছোঁয়ার। রাত প্রায় 12টা ছই ছই, হয়তো 12টা বেজেও গেছে। এত সময় বাড়ির সামনের বাগানে ছোঁয়াকে নিয়ে বসেছিল সাদি। ছোঁয়াও কারণ জিজ্ঞেস করেনি। তারপর হঠাৎ ঘড়ি দেখে উঠে দাঁড়ায় আর ছোঁয়ার হাত ধরে দাঁড় করিয়ে চলো বলে সরাসরি রুমে নিয়ে আসে। আর এখন তার খবরই নেই। ছোঁয়ার শুকনো ঢোক গেলে, সাদু আপনি কই গেলেন? কাঁপা কাঁপা গলায় ডাকে ছোঁয়া, কিন্তু কোনো শব্দ নেই। অন্ধকারে পাও বাড়াতে পারছে না। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানছে ছোঁয়া। হঠাৎ লাইট জ্বলে ওঠে। হকচকিয়ে যায় ছোঁয়া। বুকে থুথু দিয়ে রুমের দিকে তাকায়। পুরো রুমটা বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। আর ছোঁয়া ঠিক সামনে সুন্দর একটা কেক। অবাক হয়ে যায় ছোঁয়া। এসব কিসের জন্য বুঝতে পারছে না। শুধু চারপাশে তাকিয়ে দেখছে ছোঁয়া। প্রতিটি বেলুন হ্যাপি বার্থডে ছোঁয়া লেখা। দুই গালে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। হ্যাপি বার্থডে কলিজা। ছাদে হাতে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে বলে। ছোঁয়া ফুলগুলো হাতে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ছাদিকে। ছাদিও দুই হাতে আগলে নেয় ছোঁয়াকে। থ্যাংক ইউ সো মাচ। ছোঁয়া খুশি হয়ে বলে, আমরাই তো। ছাদি ছোঁয়াকে ছাড়িয়ে ছোঁয়ার দুই গালে হাত দেয়। আজকে এই বাড়িতে চলে যেতাম তোমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু তুমি চলে এসে আমাকে সারপ্রাইজ দিতে। ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে সাদি। ছোঁয়া মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। ড্রেস পাল্টে এসো, আমার বন্ধুরা ওয়েট করছে। ছোঁয়ার কপালে চুমু দিয়ে বলে সাদি, তারপর ছেড়ে দেয়। ছোঁয়া খাটের উপর থেকে নিজের কেনা ড্রেসটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়। সাদি হাত টেনে ধরে। ভুরু কুঁচকে ছাদের দিকে তাকায় ছোঁয়া। কি হলো? এটা পরো না। ছাদে মাথা চুলকে বলে। ছোঁয়া শান্তশিষ্ট মুখটা হঠাৎ রাগে আগুন হয়ে যায়। কেন? দাঁতে দাঁত চেপে বলে, ওরা চলে গেলে পইরো না।
শুধু আমি দেখব, ওদের দেখাতে চাইছি না বউয়ের হটনেস। সাদি ছোঁয়ার গাল টেনে দিয়ে মুচকি হেসে বলে। ছোঁয়া ভেংচি কাটে। সাদি কাবার্ড থেকে একটা প্যাকেট এনে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। চোখের ইশারায় ছোঁয়াকে যেতে বলে। ছোঁয়া আবারও সাদিকে ভেংচি কেটে চলে যায়। 10 মিনিট পরেই ছোঁয়া বেরিয়ে আসে। পরনে কালো গাউন, সাদিও কালো শার্ট পরেছে। ছোঁয়া বেরোনোর পর দেখতে পায় রুমে 2 জন ছেলে আর ইভা কেক সাজাচ্ছে। ছোঁয়া মুচকি হেসে এগিয়ে যায়। সাদি ছোঁয়াকে ছেলে 2 জনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর সবাই মিলে ঘিরে দাঁড়ায় ওদের। ছোঁয়া কেক কেটে সাদিকে প্রথমে খাইয়ে দেয়, সাদিও খাইয়ে দেয়, তারপর সবাইকে খাইয়ে দেয়। এইটুকু সময়ে ছেলে দুটো রাকিব আর কবিরের সাথে বোন পাতিয়ে ফেলেছে ছোঁয়া। তারপর সবাই মিলে কেক খাওয়া শেষ করে ডাইনিংয়ে চলে যায়। বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। কবির, রাকিব আর সাদি বিরিয়ানি খাচ্ছে। ইভা ছোঁয়াকে নিয়ে রুমে চলে যায় আর দরজাটাও বন্ধ করে দিয়েছে। ভেতরে কি হচ্ছে ওরা কেউ জানে না। ওদের খাওয়া শেষ হতেই ইভা বেরিয়ে আসে, কিন্তু ছোঁয়া আসে না। আমার বউকে কোথায় রেখে আসলি? সাদি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে। একটু পরেই দেখতে পাবি। আমরা এখন যাচ্ছি, চল চল তোরা। ইভা ওদের তাড়া দিয়ে বলে। সাদির সন্দেহ হয় কি একটা গন্ডগোল পাকিয়েছে এরা, কিন্তু কি গন্ডগোল এটাই বুঝতে পারছে না। অবশেষে চলে যায় ওরা। ইভা সাদিকে চোখ টিপ দেয়। সাদির টেনশন আরও বেড়ে যায়। কি হতে চলছে? দরজাটা বন্ধ করে দিয়ে এক দৌড়ে রুমে চলে যায় সাদি। দরজা খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় সাদির। আগানোর কথা ভুলে গেছে। এটা কি দেখছে? পরীকে কিছুতেই থামাতে পারছে না সিমি। আর নাজমা বেগম বারবার কাছে সে যাবেই যাবে। শরীর ধপধপ করছে জ্বর, তবুও সে শান্ত হচ্ছে না, ছটফট করছে। সিমি জাপটে জড়িয়ে ধরে আছে। সিমির থেকে ছোটার চেষ্টা করছে পরী। নাজমা বেগম হতাশ হয়, মেয়ের মুখের দিকে তাকায়। এভাবে কি করে রাখবি তুই এই মেয়েকে? ও তোর কাছে থাকবে না, ওকে নিয়ে যেতে বল সিমি। নাজমা বেগম হতাশ গলায় বলে। সিমি মায়ের কথা শুনে আরও একটু চেপে ধরে পরীকে। আমি ওকে যেতে দেব না মা, ও আমার মেয়ে, আমার পরী। পরীর মাথায় পরপর কয়েকটা চুমু দিয়ে বলে সিমি। রেগে যায় নাজমা বেগম। এসব ঢং ছাড় তুই। আমি হিমুর বাবার সাথে কথা বলে নিয়েছি, সামনের সপ্তাহে তোদের বিয়ে দিয়ে দেব। এই মেয়েকে দিয়ে দিবি তুই। বিয়ের পর তোরও মেয়ে হবে, সেই মেয়ে তোকে ভালোবাসবে। এই বাচ্চা তোকে ভালোবাসে না। সিমির মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। সিমি রেগে যায়। বারবার কেন ওকে দেওয়ার কথা বলছো? রেগে চেঁচিয়ে বলে সিমি। পরী কেঁপে ওঠে, জ্বরে হুঁশ নেই। সিমি বুকের সাথে মিশিয়ে নেয় ওকে। আমার মেয়ের জ্বর হয়েছে, ডাক্তার না ডেকে ভুলভাল কথা বলছো। দাঁতে দাঁত চেপে ফিসফিস বলে সিমি। ডাক্তার ডাকবই তো, মানুষ আমরা, ওর বাবার মতো পশু না। ওই ছেলেটাকেও কল করে দিয়েছি, একটু পর এসে নিয়ে যাবে এই মেয়ে। সাথে উকিল নিয়ে আসবে, যাতে তুই কখনোই আর এই মেয়ে দাবি নিয়ে যেতে না পারিস। বলেই হনহনিয়ে চলে যায় নাজমা বেগম। সিমির দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। নিয়ে যাবে পরীকে। সিমি কি নিয়ে বাঁচবে? উকিলও নিয়ে আসবে। রাত 12টা। এত রাতেও যে সিফাত আসবে এটা নিশ্চিত সিমি। এখানে থাকা যাবে না কিছুতেই। পরীকে দেবে না সিমি। পরীকে বিছানায় শুয়ে দিয়ে চোখের পানি মুছে চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর পরীর কপালে হাত দিয়ে জ্বর চেক করে। অসম্ভব গরম গা, এখনই ডাক্তার দেখাতে হবে বাবুটাকে। সিমি লম্বা দম নিয়ে উঠে দাঁড়ায়। হনহনিয়ে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে। তাতে কিছু টাকা আছে, টিউশনি করে জমিয়েছিল সিমি। টাকাগুলো কোমরে গুজে নেয়। তারপর ভালো করে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ঘুমন্ত পরীকে কোলে তুলে নেয় সিমি। দরজার দিকে এক পলক তাকিয়ে ব্যালকনির দরজাটা খুলে বের হয়। এখন এই রেলিং ঢেঙ্গাবে কিভাবে?
পরীকে আমার কাছে দিয়ে তুমি নেমে আসো। কারো ফিস ফিস করে বলা কথা শুনে ভয় পেয়ে যায় সিমি। চমকে সেদিকে তাকায়। সিফাত হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ভুরু কুঁচকে ফেলে সিমি। আরে পরে দেখো, আমাকে আপাতত নেমে এসো, তারা দিয়ে বলে সিফাত। সিমি পরের কপালে চুমু দিয়ে সিফাতের দিকে এগিয়ে দেয়। সিফাত কোলে নেয় পরীকে, তারপর সিমির দিকে আরেক হাত বাড়িয়ে দেয়। হাত ধরে নেমে এসো। সিমি সিফাতের হাত না ধরেই নেমে পড়ে। সিফাত হাত গুটিয়ে নিয়ে মুচকি হাসে। তেজ আর কমবে না, বিড়বিড় করে বলে সিফাত। আপনি এখানে কেন এসেছেন? সিমির আগে গিজ গিজ করতে করতে বলে, ওই পাশে গাড়ি রেখে এসেছি, তালা দেয়নি। যদি চুরি টুরি হয়ে যায় আগে গাড়িতে পৌঁছাই, তারপর বলবো। বলেই ঢুক করে সিমির হাতটা মুঠো করে ধরে। সিমি ছাড়িয়ে নেওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। আস্তে আস্তে মোচড়ামুচড়ি করেও, না হলে যে আমার মেয়ের ঘুম ভেঙে যাবে। সিমির কানে ফিসফিস করে বলে সিফাত। সিমি স্তব্ধ হয়ে যায়। একদম ছেচুর মতো হাঁটতে থাকে। আসক টিপ টিপ করছে। আজকে সব ভুল বোঝাবুঝি কুপিয়ে হত্যা করে ফেলব সিমি। তারপর পরের জন্য ভাই আনার ব্যবস্থা করব। সিফাত সিমিকে চোখ টিপ দিয়ে বলে। কান দুটো হিস হিস করে ওঠে সিমির। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। হলো কি লোকটার আজকে? পাগল টাগল হয়ে গেল নাকি? আপনি কে আফা? চিনতেছি না আপনারে। আপনার রুমে আইলেন কেমনে? আমি ডরাই অচেনা আফাকে দেখলে। ছাদে শুকনো ঢোক গিলে বলে। ছোঁয়ার রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু রাগে না। মুচকি হেসে মডেলদের মতো এগিয়ে আসতে থাকে ছাদের দিকে। ছোঁয়াকে দেখে ছাদের গলা শুকিয়ে আসছে। শর্ট ফ্রকে 16 বছরের কিশোরীকে প্রাপ্তবয়স্ক বউ মনে হচ্ছে। হাঁটার স্টাইল দেখে কি বলবে এই মেয়ে বাচ্চা। মুখে কোনো মেকআপ নেই, কিন্তু ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। কোমর অবধি চুলগুলো পেঁচিয়ে কাঠি দিয়ে আটকে দিয়েছে। গোলমলু গায়ে ড্রেসটা পারফেক্ট হয়েছে মনে হয়। ড্রেসটা ছোঁয়ার জন্যই তৈরি করা হয়েছে। কেমন সাজিয়েছে রুমটা। ছোঁয়া ছাদের কাছে না গিয়ে খাটের কোনায় দাঁড়িয়ে বিছানার উপরে রাখা টকটকে লাল গোলাপটা ছাদের দিকে ছুঁড়ে মেরে মিষ্টি করে হেসে বলে, ব্যাস, আজকে সাদিকে কেউ বাঁচাতে পারবে না। ধপ করে ক্যাচ করে ফুলটির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে সাদি, আজকে কি তাহলে বাসরটা সেরেই ফেলবে? বেশি কি দ্রুত হয়ে যাবে? কিন্তু বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, এবার অবশ্যই বাসরটা সারতে হবে। ওই সাধু বেবি বলো না। ধরফরিয়ে ওঠে সাদি। বড় বড় চোখ করা তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়েকে আজকে খুনই করে ফেলবে সাদিকে। কিন্তু নিরীহ সাদি এত তাড়াতাড়ি প্রাণ হারাতে চায় না। বলবি তুই? ছোঁয়া রেগে বলে। শুকনো ঢোক গিলে সাদি। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। এবার উত্তর না দিয়ে তুই থেকে কি সে নেমে যাবে আল্লাহ মালুম। খুব সুন্দর। বোকা বোকা হাসি দিয়ে বলে সাদি। ছোঁয়াও বাঁকা হাসে। বলেন তো কয়টা গোলাপ আছে পুরো রুমটাতে? ছাদের দিকে এক পা এগিয়ে বলে ছোঁয়া। ছাদের হাসি মুখটা কালো হয়ে গেছে। অনেকগুলো গোলাপ, পুরো রুমটা গোলাপ দিয়ে সাজানো। তো সাদি কি করে জানবে কতগুলো গোলাপ? কি বলতে পারবেন না? ছোঁয়া ছাদের গলা জড়িয়ে আদুরি ভাঙ্গিতে বলে। সাদির চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। খানিকটা বিরক্ত হয় ছোঁয়া। গলা থেকে হাত সরিয়ে সাদির হাত দুটো নিজের পিঠে রাখে। সাদির চোখ খুলে মুচকি হাসে। ছোঁয়ার মুখ বাঁকায়। বলেন কয়টা গোলাপ আছে? কপালে 3টে ভাঁজ ফেলে বলে ছোঁয়া। এত গোলাপ এখানে কি করে বলবো? সাদি ছোঁয়ার নাক টেনে বলে। সাথে সাথে ছোঁয়ার সাদির দিক থেকে সরে যায় এক ঝটকায়। রেগে আগুন হয়ে গেছে। সাদি হতভম্ব হয়ে যায়। কি হলো বুঝতে পারল না। ইভা আপু পই পই করে বলে গেছে, আপনি যদি এখানে কতগুলো গোলাপ আছে বলতে না পারেন, তাহলে বুঝে নিতে আপনি আমায় ভালোবাসেন না। একটুও ভালোবাসেন না আমায় আপনি।
ছোঁয়া 2 হাত বুকে গুজে গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সাদি মনে মনে কয়েকটা গালি দেয় ইভাকে। হাতের কাছে পেলে টেনে দুটো থাপ্পড় মারত। এতক্ষণে বুঝতে পারল দাঁত কেলানোর কারণ। আস্ত একটা বদের হাড্ডি ওই মেয়েটা। এখন সাদি করবেটা কি করে অভিমানী বোঝার ইভাকে ডব দিয়েছে। সাদি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টেনে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। তারপর দুটো ঢোক গিলে ছোঁয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। ছোঁয়া অগ্নিদৃষ্টিতে ঘাড় উঁচু করে তাকায় সাদির দিকে। সাথে সাথে সাদি নাকের ওপর চুমু খেয়ে বসে। ইভা ভুল বলেছে তোমায়। সাদি ছোঁয়ার কাঁধে মাথা গুঁজে বলে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। অনেক মেয়েকেই এভাবে দেখেছি, ট্রাস্ট মি, কখনো তাকাতেই ইচ্ছে হয়নি, কিন্তু আজকে নজর সরাতে ইচ্ছে করছে না। মন চাইছে গিলে খেয়ে ফেলি। ছোঁয়ার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে সাদি। জমে যায় ছোঁয়া। এই অনুভূতির সাথে পরিচিত নয় ছোঁয়া। এ কেমন অনুভূতি? ভালোও লাগবে, আবার অন্যরকমও লাগছে। তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে জান, বলেই সাদি পাজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। গাইস, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্যরকম তুমি পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।